আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে, পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে স্বপ্ন, স্বাদ, ভবিষ্যৎ। কারণ সারা পৃথিবীর কাছে গত 1 বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে, এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না। অধ্যাপক ইউনূস যে নিরর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো প্রথম আলো টেলিস্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার, এমনকি বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে তারেক রহমান মূলত এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অর্থাৎ গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল, সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে। মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন, তার লাশ দেশে এসেছে। এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর, প্রায় 18 বছর পর দেশে ফিরবেন আগামী 25 তারিখ, এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে। এটি নিয়ে রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাই আমাদের রাজনীতিকতা চ্যানেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি খুবই উত্তপ্ত। আজকে ঢাকা শহর আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছে হাদিকে গুলি করার বিষয়ে। হাদি বর্তমানে সিঙ্গাপুরে আছে, তার চিকিৎসাধীন অবস্থায়। এর মাঝেই আবার শেখ হাসিনা হাদিকে নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে সারা দেশ এখন তোলপাড়। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হাদির বর্তমান কি পরিস্থিতি এবং শেখ হাসিনা কি মন্তব্য করেছেন হাদির বিষয়ে। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার। এমনকি বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে তারেক রহমান মূলত এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অর্থাৎ গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল, সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে। মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট সরকার পতনের পর বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি এই আন্দোলনের প্রথম, প্রধান এবং একমাত্র মাস্টারমাইন্ড লন্ডন প্রবাসী তারেক রহমান। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। তাহলে দ্বিতীয় স্বাধীন দেশে কেন, কোন লক্ষ্যে, কোন উদ্দেশ্যে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, আমরা মেনে নিয়েছি। কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। তার দলের রাজনৈতিক কার্যালয় কেন জ্বালিয়ে দেওয়া হলো? এবং সেই কার্যালয় জ্বালিয়ে দিয়েছে তথাকথিত এনসিপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। ঢাকার বংশালে বিএনপির যে দলীয় কার্যালয় আছে, গতকাল রাতে সেটাকে আগুন দিয়ে একদম ভৎস করে দেওয়া হয়েছে। এটা কেন? এখনো কি বিএনপি বুঝতে পারছে না নেক্সট লক্ষ্যবস্তু বিএনপি? এখনো কি তারেক রহমান বুঝতে পারছেন না তিনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন, যার কারণে জামাত এই মেটিকুলাস ষড়যন্ত্র আঁকতেছে? বিএনপির মাথামোটা নেতৃত্ব না বোঝাটাই স্বাভাবিক, কারণ এদের মধ্যে তো শুধুমাত্র আছে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে দখল বাণিজ্য করতে হয়, কিভাবে মানুষকে ঠকাতে হয়, কিভাবে আগুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে হয়, কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে হয়, কিভাবে দেশদ্রোহী রাজাকারদেরকে সাথে নিয়ে সংসার করতে হয়, কিভাবে জামাতের চামচামি করতে হয়। বিএনপি এগুলা খুব ভালোভাবে জানে। বিএনপি জানেই না কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়। অবশ্য জানবেই বা কেন? যারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের জন্মই হয়েছে স্বৈর শাসনের মধ্য দিয়ে, যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে, তারা কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করবে? তারা কিভাবে গণতন্ত্রকে ধারণ করবে? তারা গণতন্ত্রকে ধারণ করতে পারবে না। বিএনপি নির্বাচন করে যতবার কথা বলবে ততবার বিএনপিকে আক্রমণ করা হবে। শুনেছি জামাতের সাদা শকুন লন্ডনে গিয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকে আসন ভাগ-বাটোয়ারা হবে। আসন ভাগ-বাটোয়ারা যদি ঠিকঠাক মতো হয়, সেক্ষেত্রে একটা নির্বাচন হবার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে আসন ভাগ-বাটোয়ারা না হয়, সেক্ষেত্রে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে দিতে পারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপিকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিএনপিকে টুটি চেপে ধরা হবে, এভাবে টুটিটা চেপে ধরবে বিএনপিকে জামাত। প্রত্যেকটা অর্গান জামাতিদের নিয়ন্ত্রণে। বিএনপির নিয়ন্ত্রণে আছে ওই যে চাঁদাবাজির যে স্থাপনাগুলো আছে না, চাঁদাবাজি যেখান থেকে করা যায়, হাট ঘাট, রাস্তা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলাতে বিএনপি নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু
মূল অর্গান যেগুলা নির্বাচন পরিচালনা করবে, প্রিজাইডিং অফিসার থাকবে নির্বাচনী ভোট কেন্দ্রে, তাদেরকেও নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে জামাত। সব থেকে বড় কথা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে জামাত। তাদেরকে প্রতি মাসে একটা মাসিক মাসওয়ারা দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যাতে করে তারা কোনোভাবে পোল্টি না মারতে পারে। ওয়াকার তো সেনাপ্রধান তাকে বললে ভুল হবে, সে জামাতিদের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ জামায়াত ইসলামী সেনাবাহিনী, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ কোনো কিছুই নাই। জুলাই জঙ্গি উসমান হাদিকে হত্যা করেছে জামাত, এবং এই বিষয়টাকে তারা নিজেরাই ক্যাশ করে বিএনপিকে কুণ্ঠাসা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রায় 1960 বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা 6 দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের 14টি অঞ্চলের মধ্যে 10টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকে এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনূস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে 16টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন 18 ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল, তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় 14 ঘন্টা পর মোহাম্মদ ইউনূসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনূসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে, বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে, সেই কারণে কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত 16 মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বাড়বাড়ন্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে, পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে স্বপ্ন, স্বাদ, ভবিষ্যৎ। কারণ সারা পৃথিবীর কাছে গত 1 বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে, এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না। শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে আপনি স্বৈরাচারী, কর্তৃত্বপরায়ণ, ফ্যাসিবাদী হেন কোনো অভিযোগ নেই যে আনেননি। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না। শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী জ্বালিয়ে দেয়নি কেউ। আচ্ছা, ছায়ানট না হয় রবীন্দ্রনাথের গান গায়, কিন্তু উদীচী, তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদীচী সবার আগে রাস্তায় নেমেছিল, মনে আছে আপনার? ধর্ম অবমাননার জন্য আজকে যারা ময়মনসিংহে দীপক চন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে, তারা শেখ হাসিনার আমলেও এরকম চেষ্টা করেনি তা নয়, কিন্তু পারেনি। এখন পারছে কারণ দেশে ইউনূসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতালোভী শাসক আছেন, আর তার সঙ্গে আছে তার জুলাই সন্ত্রাসীরা, যারা শোনা যাচ্ছে ইউনূসকে সরিয়ে এখন বিপ্লবী সরকারের ধান্দায় আছে। সে না হয় পরে দেখা যাবে, কিন্তু গত 18 মাসে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে, আসুন বিস্তারিত জেনে আসার চেষ্টা করা যাক। 18 ডিসেম্বর 2025 তারিখ রাতের পর থেকে যে বাংলাদেশে আপনি আছেন, তার সঙ্গে এর আগের বাংলাদেশের কোনো মিল নেই। যেমন মিল নেই 2024 সালের আগস্টের আগের
ও পরের বাংলাদেশের। কালকের পরের বাংলাদেশের কি অবস্থা বলুন তো? একদিকে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে মৃত্যু, তার জানাজাকে ঘিরে ঢাকা জুড়ে সহিংসতা বা সহিংস বিক্ষোভের আশঙ্কা, সরকার বদলের আশঙ্কা, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের উদীচিতে অগ্নিসংযোগ। অন্যদিকে ভালুকায় এক হিন্দু যুবককে, দীপক চন্দ্র দাসকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পুড়িয়ে মারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যের ভ্রমণ নির্দেশনা, উচ্চমাত্রায় সতর্ক থাকুন, এই জেলায় যাবেন না, সমাবেশ এড়িয়ে চলুন। মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা প্রথম আলো, ডেইলি স্টারের দাবি করা শেখ হাসিনার কঠিন, বিতর্কিত, এমনকি দমনমূলক আমলেও ছিল না। তখন আমেরিকারও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচার, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ অভিযোগটা নিরাপত্তাহীনতা, জঙ্গিবাদী সহিংসতা আর চরম নৈরাজ্যের। আর প্রাথমিক এবং প্রধান সত্য হলো শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলো, ডেইলি স্টারের সমালোচনা করেছেন, যা সংসদীয় গণতান্ত্রিক রীতি। কিন্তু ইউনূসীয় শাসন জঙ্গি লেলিয়ে দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, ছায়ানট, উদীচি পুড়িয়ে দিয়েছে, আজকে বিএনপি অফিসও জ্বালিয়েছে, যাকে পৃথিবী দেখছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে। তাহলে প্রশ্ন করা দরকার না যে এই নজিরবিহীন, নিরাপত্তাহীন জঙ্গিদের বাংলাদেশ কে বানালো, কিভাবে বাংলাদেশ এই অবস্থায় এলো? একটু সরাসরি কথা বলি। আওয়ামী লীগের 15-16 বছরের শাসন একটা নিখুঁত কোনো শাসন ছিল না। গুম, খুন, র্যাবের ক্রসফায়ার, বিরোধী দমন, ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলিয়ে সেটা একটা ক্রমশ শক্ত হওয়া। এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর, প্রায় 18 বছর পর দেশে ফিরবেন আগামী 25 তারিখ, এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে। এটি নিয়েও রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে। আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের কার্যক্রম একটু ঢিমেতালে চললেও, মানে এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না। কিন্তু তারপরও সবাই যে যার জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার, এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে, এরকম অনেকে বলছেন। এর মধ্য দিয়েই আমি দেখলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা আবার উঠছে। সেটি কি? সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম বেশি সব জায়গায় ছিল, আছে, সন্দেহটা আছে, সংশয়টা আছে সবার মনে। কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় এই দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই অবস্থায় যে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, এটি আসলে কেউ মনে করছেন না। কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি, আমরা মানে আওয়ামী লীগ আছে এই নির্বাচনে। কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি, তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা, তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, তার সারমর্ম যদি আমরা করি, এই বার্তাটি কিন্তু আসে যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এরকম একটি বার্তা। কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার, অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে নির্বাচনটি করতে চায়। তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে, একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন, প্রকাশ্যে দলটির তেমন কোনো কর্মসূচি নেই। উপরন্তু অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ, হামলা মামলার যে চক্করের মধ্যে রয়েছে দলটি, বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, মানে বেশ বিপর্যস্ত। সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে, এই প্রশ্নটি কিন্তু আসে। কারণ মানে এমন কথা বলার পেছনের ভিত্তি কি, কথাটা তো সরাসরি কেউ বলেননি, কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা, এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করব, খুঁজতে চেষ্টা করব। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি, সর্বোপরি ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে, এটি আমরা বুঝতে পারবো। তফসিল ঘোষণা হয়েছে গত 11 ডিসেম্বর,
12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয়, গোটা অন্তর্বর্তী সরকারই যেন উলু নাচন নাচতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের কথা বলছিলাম, এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর ঘটনা, সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটি আমরা প্রত্যক্ষ করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, তফসিল ঘোষণার বহু আগে থেকেই প্রফেসর ইউনুস ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, কেন দেওয়া যাবে না, এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন।